আচ্ছা, আজকে আমাদের 16 তারিখ আজকে। তো তোমাদের এক্সাম মিড টার্ম শুরু হওয়ার কথা 20 তারিখ থেকে। তো আমাদের অ্যাসাইনমেন্ট যে 3টা আছে সেটা অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। 20 তারিখের ভিতরে হয়তো বা জমা দেওয়ার ব্যাপার আছে তোমাদের। আর যেটা বলা হচ্ছে আমাদের যে আর 10 মার্কস আছে ক্লাস পারফরমেন্সের, তো ওটা আজকের ক্লাসের উপর বেস করে, যেহেতু তোমাদের বললা যে এরপরে ক্লাস আছে, তো সেই হিসাবে আমি আজকে রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত এই টাইমের ভিতরেই তোমাদের ওখানে ওটা মানে আমি কোশ্চেন পেপারটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে। তোমরা সেই কোশ্চেন দেখে নাম আইডি লিখে সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে উইদিন মানে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট সময় থাকবে তোমাদের শুধু লেখার জন্য, আর 10 মিনিট দেওয়া হবে প্রসেসিং এর জন্য। তো মোট 1.5 ঘন্টা সময় দিব আমি। এই 1.5 ঘন্টার ভিতরে তোমরা অ্যাসাইনমেন্ট যেটা ক্লাস টেস্টের ব্যাপারটা ওটা কমপ্লিট করে আজকের ক্লাসের উপর বেস করে, আজকে যেটুকু পড়াবো সেটুকুর উপর বেস করেই মানে আমি হয়তো বা 2টা বা 3টা যেভাবে যেটাই হোক আমি সেই অনুসারে ম্যাথ দিব, সেইটা করে কমপ্লিট করে জমা দিতে হবে। তো এখানে এই 1.5 ঘন্টার ভিতরে মানে মধ্যে উইদিন টাইমের মধ্যে যারা জমা দিতে পারবে না তাদের কিন্তু আর মানে যেটা আছে আজকে যে 10 মার্কসের ব্যাপার আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট আর করা হবে না। অ্যাসাইনমেন্ট 1 2 3 যেমন বিভিন্ন রেট দেওয়া হয়েছিল, হয়তোবা যদি দেখা যায় যে কেউ অ্যাসাইনমেন্ট একটু লেটে জমা দিয়েছে তো হয়তোবা তাকে 1 মার্ক কমিয়ে তারপর দেখে দিলাম, বা 20 তারিখের মধ্যে যেটা লাস্ট ডেট আছে অ্যাসাইনমেন্ট 3 দেওয়ার মধ্যে ওই টাইমের মধ্যে যদি দিয়ে দাও তাহলে আমি হয়তোবা ওটা অ্যাকসেপ্ট করব। বাট এখন যেটা পরীক্ষা হবে ক্লাস টেস্ট, ওটা শুধুমাত্র 1.5 ঘন্টা টাইম, ওই 1.5 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এর বাইরে যদি কেউ যদি 2 ঘন্টা পর জমা দেয় তাহলে কিন্তু তারটা কোনো অ্যাকসেপ্ট করা হবে না, সে ওখানে ওই ক্লাস টেস্টে ডাবল জিরোই পেয়েছে, এটাই হবে। যদি কেউ যদি 1.5 ঘন্টার মধ্যে জমা দিতে পারে তারটাই আমি দেখবো এবং তারটাই মার্কিং করা হবে। এটা হচ্ছে আমার ফাইনাল কথা। তো কারো কোনো সমস্যা নাই তো 9টা থেকে 10:30 পর্যন্ত আজকে রাত? আমি জিজ্ঞেস করতেছি তারপরও আবারও যদি কোনো সমস্যা থাকে তোমরা বলো, তাহলে আমি টাইম আবার চেঞ্জ করব। বাট আজকেই পরীক্ষাটা নিতে হবে, যেহেতু আজকে ক্লাস পারফরমেন্স টেস্ট অবশ্যই যেদিন ক্লাস হয় সেদিনই নিতে হয়। তো সেই হিসাবে আমি যদি আজকে যেটা পড়াবো এখন তোমাদের ভিডিও তো এটা দেওয়া হবে, বাট তোমরা নিজেরা একটু প্র্যাকটিস বাসায় করবা। সন্ধ্যার পরে হয়তো বা প্র্যাকটিস করলাম, সেজন্য আমি রাত 9টায় দিয়েছি, যেহেতু তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে কিছু আগে প্র্যাকটিস করে নিতে পারবা। তো রাত 9টা থেকে 10:30 এটা আমাদের আজকের মানে ক্লাসের উপর যে ক্লাস টেস্টটা নিব বা ক্লাস পারফরমেন্স টেস্টটা নিব সেটা ফিক্সড করলাম। সো সবাইকে সেটা জানিয়ে দিও। আর যেহেতু রেকর্ডিং দেওয়া হবে সো সেটা তোমরা আমার আশা করি বুঝে নেবে, বা যারা জানে না তারাও জেনে নেবে। আর তোমরাও ইন্ডিভিজুয়ালি চেষ্টা করো জানাতে সবাইকে, যেহেতু তোমাদের প্রেজেন্ট আছে কয়জন? 1 2 3 4 5 জন। তোমাদের মোট স্টুডেন্ট কয়জন এখানে? 12 জন না? স্যার অ্যাকচুয়ালি 13 জনের মতো, বাট প্রেজেন্ট থাকে এই 5-6 জনই। আচ্ছা, 5-6 জন প্রেজেন্ট থাকে তাহলে তাদেরকেও একটু জানাই দিও। তারা কিন্তু এটা মানে আমার যদি কেউ যদি তোমরা এই 6 জনই দাও পরীক্ষা বা 5-6 জনই দাও, সেটা আমি কিন্তু সেই 5-6 জনেরই নিব। যদি কেউ প্রেজেন্ট এখন না থাকে সেটা সমস্যা নেই, প্রেজেন্ট থাকার ব্যাপারটা অন্য জিনিস। যে 10 মার্কস আছে সেই 10 মার্কস থেকে তো আমি প্রেজেন্টের ব্যাপারই আছে, অ্যাটেন্ডেন্সে যে 10 মার্কস আছে সেখানে যারা প্রেজেন্ট থাকবে না তাদের সেখানে অবশ্যই মার্ক কম দেওয়া হবে। বাট আজকে যে 10 মার্কের যে ব্যাপারটা আছে এটা কিন্তু যারা ওই ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে জমা দেবে তাদেরটাই অ্যাকসেপ্ট করা হবে। যে এটা বলার কিন্তু কোনো ওয়ে থাকবে না যে আমি স্যার প্রেজেন্ট ছিলাম না, আমি জানি না। আমি কিন্তু বারবার তোমাদের ক্লাসে বলেছি যে আমি একটা সাডেন টেস্ট বা ক্লাস টেস্ট নিব, 3টা অ্যাসাইনমেন্ট, একটা সাডেন টেস্ট বা ক্লাস টেস্ট যেটাই বলি, সেটা তো ইভেন ক্লাসের পরেই নেওয়ার কথা। বাট আমি তারপরে তোমাদের সুবিধার জন্য যেটা বললাম আর কি সন্ধ্যায় নিব। তোমরা যাদের সাথে এরপর ক্লাস আছে বা তোমাদের যেহেতু ক্লাস এরপর আছে তাদেরকে দেখা হলে বা গ্রুপ যদি তোমাদের থেকে থাকে সেখানে সবাইকে বলে দিও ব্যাপারটা। আর আমি পোস্ট অবশ্য তোমাদের যেহেতু মেসেঞ্জার আছে ওখানেও আমি একটা পোস্ট করে দেবো যে টাইমে এটা করা হয়েছে। তো তোমরাও তারপরে তাদের জানিয়ে দিও, তাহলে ওই তাদের এখানে 0 মার্ক থাকবে। আচ্ছা, ওকে, আমি কেরালা ক্লাস শুরু করতেছি। আজকে আমরা মিড টার্মের যে টপিকস আছে সেটুকু আমরা শেষ করার চেষ্টা করব, কারণ আমাদের 16 তারিখের পরে এরপর নেক্সট যে ক্লাসটা পরে ওটা 20 তারিখের পরে পড়ে। সো সেই হিসাবে আমরা মানে মিড টার্ম ক্লাস আর পাচ্ছি না। আর আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট
নেওয়া শেষ, বলতে গেলে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ, 3টা দেওয়া হয়েছে, হয়তো বা তোমাদের সাবমিশন ডেট এখনো রয়েছে কিছুদিন, সেটার মধ্যে তোমরা দিয়ে দিবে। আর আজকে ক্লাস পারফরমেন্সও হয়ে যাবে। সো তোমাদের এই 4টার উপর বেস করে 30 মার্কস হচ্ছে মিড টার্মের, আর 10 মার্কস হচ্ছে যে ক্লাস পারফরমেন্সে যেটা অ্যাসাইনমেন্টে আছে। এই 40 মার্কসের রেজাল্ট তোমরা মানে আমি হয়তোবা রেজাল্ট তোমাদের 20 তারিখের পরে করা শুরু করব। সো সেই হিসাবে ওই তোমরা দেখতে পাবে যে কত পেয়েছো বা কি পেয়েছো, তোমরা নিজেরা অ্যাড করতে নিতে পারবে। আর আমি তোমাদের তো একটা গ্রেড শিট দিব, যেটা মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে। সো আশা করি সমস্যা হবে না। আমি ক্লাসে যাচ্ছি। আমাদের লেসন 7 হচ্ছে ক্রেমার্স রুল। আমরা এর আগে বেশ কিছু আমরা দেখেছি। আমরা প্রথমে দেখেছি মানে আমাদের রো রিডাকশন ফর্মুলা বা রো যেটাকে ইসিলন ফর্ম বলা হয়, সেটা আমরা দেখেছি, সেটার মাধ্যমে সলিউশন করা দেখেছি। তারপর আমরা ম্যাট্রিক্স দেখলাম লাস্ট ক্লাসে, ম্যাট্রিক্স কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় সেটা দেখেছি। আর লাস্টে এসে আমরা মনে হয় অ্যাডজয়েন্ট বা ডিটারমিনেন্ট পর্যন্তই মনে হয় দেখাইছি। তো আজকে সেই ডিটারমিনেন্টকে ব্যবহার কইরা কিভাবে আমরা সলিউশন বের করতে পারি একটা সিস্টেমের, সেটা আমরা একটু দেখব। সেটাকে বলা হচ্ছে ক্রেমার্স রুল। এই ক্রেমার্স রুলটা মেইনলি ডিটারমিনেন্টের উপর বেস করেই সলিউশন বের করে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন বের করব, যেখানে আমাদের মেইন যে থিমটা বা মেইন যে এখানে নিয়মটা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে হাইলাইট করে আছে, x1 is equal to determinant of a1 divided by determinant of a, x2 is equal to determinant a2 divided by determinant of a। তার মানে ডিটারমিনেন্ট অফ a দ্বারা সবাইকে ভাগ করা হচ্ছে, x1 এর জন্য ডিটারমিনেন্ট a1, x2 এর জন্য ডিটারমিনেন্ট অফ a2। তার মানে আমাদের মেইন এখানে যে টপিকসটা আমরা বুঝতে পারতেছি যে ডিটারমিনেন্ট ব্যবহার করেই এই ক্রেমার্স রুলটা করা হয়। তো আমি একটু রুলসটা পড়ি। if ax is equal to b is a system of n linear equation, এই কথাটা তোমরা জানো, a within n unknowns, এই যে পুরো ব্যাপারটুকু আছে, if ax is equal to b is a system of n linear equation in n unknowns, এই কথাটা আমরা জানি, যে আমরা দেখাইছি যখন ডেফিনেশন পড়েছিলাম গত ক্লাসেই। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল, সেখানে আমরা একটা মানে ইকুয়েশন পেয়েছিলাম, যেটাকে বলেছিলাম যে ax is equal to b, যেখানে a হচ্ছে দেয়া কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, আর b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তিনটার কথা বলেছিলাম। তো প্রথমটা হচ্ছে a হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর তাহলে এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে x থাকবে, মানে এর আননোনস থাকবে, আর এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাও আমরা জানি। such that determinant of a it not is equal to 0, এটা কিন্তু ইকুয়াল লেখা হয়েছে, টাইপের মিস্টেক, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তার মধ্যে যে এ যে ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্স এর কে যেটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নামে আমরা পরিচিত, এই এর যদি ডিটারমিনেন্ট নির্ণয় করি, এই যে ডিটারমিনেন্ট অফ এ, এটা যদি ডিটারমিনেন্ট নির্ণয় করি, নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ইজ ইকুয়াল টু 0 না, যদি ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হয়, determinant of a not is equal to 0 হয়, then the system has a unique solution। যদি এরকম হয় যে এই যে a কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্টের মান যদি শূন্য ব্যতীত অন্য কিছু হয়, তাহলে আমরা বলতে পারবো যে সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। এখন ইউনিক সলিউশনের ব্যাপারটা আমরা অলরেডি ক্লিয়ার। ইউনিক সলিউশন কেন বলতেছি, আমরা দেখেছি যে গত এর আগের ক্লাসে যেমন আমরা লিডিং ওয়ান পাইতাম, আমাদের 6টা ছিল, 6টা ভেরিয়েবল থাকতো, তার মধ্যে দেখা গেল 3টাতে আমরা লিডিং ভেরিয়েবল পেয়েছি, বাকি 3টাতে আমরা পেয়েছি কি ফ্রি ভেরিয়েবল, আমরা সেটা দেখিয়েছি। তখন আমরা বলতাম কি ওই সলিউশনটা ইউনিক না, কারণ ওই 3টার আমরা যে 3টাতে ফ্রি ভেরিয়েবল আছে তার এক্সাক্ট সলিউশন বের করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম। তো এরকম যদি হয় যে আমাদের ইউনিক সলিউশন থাকতে হলে ওই যে আমাদের এ ম্যাট্রিক্সটা থাকবে, বা যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এই ম্যাট্রিক্সটা থাকবে, সেটাকে আমরা যদি বের না কোনো কারণে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়, ডিটারমিনেন্টের মান শূন্য ব্যতীত অন্য কিছু হয়, শূন্য না হয়, তাহলে আমরা বলতে পারবো যে ইউনিক সলিউশন হবে। তার মানে আমরা প্রত্যেকটা যে আমাদের যে ওইখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল, ওখানে ডিটারমিনেন্ট যদি নির্ণয় করা যেত, তাহলে দেখা যেত যে ওর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাইতো অনেকটার ক্ষেত্রেই, তো যার কারণে ইউনিক সলিউশন পাওয়া যায় না। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ইউনিক সলিউশন থাকতে হলে অবশ্যই সেক্ষেত্রে তার ডিটারমিনেন্টের মান কখনো 0 হতে পারবে না। আর এখানে কিন্তু বলা হচ্ছে এন লিনিয়ার ইকুয়েশন ইন এন আননোনস, এখানেও একটা ব্যাপার আছে, এটা একটা এ যে ম্যাট্রিক্সটা পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের একটা মানে
স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্সের সংজ্ঞা জানো, যেখানে আমাদের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হতে হবে, যার কারণে বলা হয়েছে যে এন লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোনস। তার মানে লিনিয়ার ইকুয়েশন যদি তিনটা হয় আর তাহলে আননোনও মানে যেটা ভেরিয়েবল আছে সেক্ষেত্রে তিনটা হবে, তার মানে তিনটা রো হলে তিনটা কলম হবে, এই কথাটাই বোঝানো যাচ্ছে। তার মানে এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং তার ডিটারমিনেন্ট যদি জিরো না হয়ে অন্য কিছু হয় তাহলে আমরা বলবো যে দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। এবং এই সলিউশনটা হবে, দিস সলিউশন ইজ x1 is equal to determinant of a1 divided by determinant of a। সব যেটা বের করব x1 x2, এখানে x1 x2 x3 না থেকে x y z হতে পারতো বা u v w যা হোক সমস্যা নাই, নিচেরটা সবসময় ডিটারমিনেন্ট a, তার মানে এই যে a ম্যাট্রিক্সটা আছে তার ডিটারমিনেন্ট দ্বারা সবাইকে ভাগ করতে হবে। আর উপরে x1 এর জন্য ডিটারমিনেন্ট অফ a1, এটা আমরা ডিটারমিনেন্ট অফ a1 কিভাবে বের করব আমরা এক্সাম্পলে দেখব। x2 is equal to determinant divided by নিচে ডিটারমিনেন্ট অফ a থাকবে, উপরে ডিটারমিনেন্ট অফ a2 থাকবে। এভাবে যেটাই থাকবে, যে কয়টা থাকবে, যদি x3 থাকতো তাহলে তো ডিটারমিনেন্ট অফ a3 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a, x4 থাকলে ডিটারমিনেন্ট অফ a4 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। সাধারণত আমরা তিনটা বা চারটা, এর বেশি তো আর যাব না, সাধারণত তিনটাই যাব আমরা। তো x1 x2 x3 অথবা x y z অথবা u v w এরকমই ভেরিয়েবল থাকবে আমাদের। তো এই হচ্ছে আমাদের ক্রেমার্স রুলের মেইন সূত্র, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু দুটা কন্ডিশনের কথা বলেছি, যে এ সিস্টেম উইথ এন ইকুয়েশন উইথ ইন এন আননোনস, তার মানে এটা একটা যে কয়টা ইকুয়েশন থাকবে সেই কয়টা ভেরিয়েবলও থাকতে হবে। এবং ডিটারমিনেন্ট অফ এ, যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এর মান শূন্য ব্যতীত অন্য কিছু হয়, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হবে, মানে শূন্য ব্যতীত অন্য কিছু হয় যদি, তাহলে দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন, তাহলে ওই সিস্টেমের ইউনিক সলিউশন পাওয়া যাবে। তার মানে প্রত্যেকটারই একটা এক্সাক্ট সলিউশন পাওয়া যাবে, যেমন x1 এর একটা ফিক্সড মান পাবো, x2 এর একটা ফিক্সড মান পাবো, x3 যদি থাকে তারও একটা ফিক্সড মান পাবো। এরকম হবে না যে x1 x2 দুইটার লিডিং ভেরিয়েবল পাইছি, x3 এর আমরা লিডিং ভেরিয়েবল পাইনি, ফ্রি ভেরিয়েবল পাইছি, এরকম হবে না, সবের লিডিং ভেরিয়েবল থাকবে। তার মানে তাহলে তার একটা ইউনিক সলিউশন থাকবে, এবং ইউনিক সলিউশনের জন্য এই সূত্রটা আমাদের আছে। এটাই আমাদের ক্রেমার্স রুল মেইনলি। আমরা এখন এক্সাম্পল করলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এখানে প্রথমে এক্সাম্পল 1 আছে। এখানে বলা হয়েছে ইউজ ক্রেমার্স রুল টু সলভ। দেখো এখানে আননোনের সংখ্যা আছে কয়টা, এক্স ওয়াই এন্ড জেড, তিনটা। ইকুয়েশনের সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা। আমি ওই কথাটা কিন্তু বলেছি, ক্রেমার্স রুল হইতে হলে কিন্তু প্রথমে এইটাই খেয়াল রাখতে হবে যে আমার ভেরিয়েবলের সংখ্যা কয়টা আছে এবং আমাদের ইকুয়েশনের সংখ্যা কয়টা আছে। ভেরিয়েবলের সংখ্যার সাথে ইকুয়েশনের সংখ্যা মিলে যেতে হবে। যদি তিনটা ভেরিয়েবল আছে অবশ্যই তিনটা ইকুয়েশনও থাকতে হবে। যদি এরকম হয় তিনটা মানে চারটা ভেরিয়েবল আছে তিনটা ইকুয়েশন আছে, তাহলে কিন্তু আমার আর সেটাতে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে প্রথমে। তো যেহেতু আমাদের এখানে মিলেই গেছে, আমাদের যেহেতু বলছে ক্রেমার্স রুল, এবং দেখাও যাচ্ছে এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে, ইকুয়েশনে একটা দুইটা তিনটা আছে, সব দিক ঠিক আছে। এরপরের কাজ হচ্ছে যে এই যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো সেইটার মান আবার জিরো হয় কিনা এটাও আমার চেক করে দেখতে হবে। দ্যাট মিনস এই যে ডি বের করছে ওটা, বা ডি মানে এখানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এখানে এ ম্যাট্রিক্সটা যেটা আছে সেটা কিন্তু এখানে বের করে নাই। আমরা জানি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় আমরা জানি সেটা। এইটাকে আমরা একটু যদি ভাঙায় লিখি তাহলে এইভাবে লেখা যায় যে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এরকম হয় 2 3 -1, তারপর 4 1 -3 3 -2 5, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই যে লেখা আছে সেটা ডিটারমিনেন্ট নির্ণয় করা আছে, যেটা এটাকে ডি দ্বারা লিখছে, অথবা ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারো, যেটা লেখো সমস্যা নাই। যেহেতু এখানে এ তোমরা চাইলে এটা থেকে ax = b আকারে লিখে নিয়ে তারপর a এর মান ডিটারমিনেন্ট অফ a এর মান নির্ণয় করবা, সেটাও হবে। আমরা নিচে সেরকম এক্সাম্পল দেখব। তো যাই হোক, আমাদের প্রথম হচ্ছে যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্স আছে তার ডিটারমিনেন্টের মান শূন্য হয় কিনা সেটা চেক করা, এবং ম্যাথের যে সূত্র আছে সেখানেও তো ডিটারমিনেন্ট অফ এ লাগবে, সেটাকে এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব, যেমন 2 3 -1 আমি যেটা বললাম, এই যে 2 3 এখানে -1 4 1 -3, এই যে 4 আর -3 3 -2 5, এটা তো আমরা অনেকবার দেখেছি। আমরা তো এর সাথে আবার এইটাকেও অ্যাড করে নিতাম অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে, কিন্তু এটা তো অগমেন্টেড ম্যাট্রিক্স না, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, শুধু এক্স ওয়াই জেড এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেগুলাই নিব।
তো নিলাম এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট অফ এ অথবা ডি দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, যেহেতু এখানে এ এর কথা উল্লেখই করে নাই। যাই হোক, ডিটারমিনেন্ট অফ এ বিভিন্ন রকম ভাবে সূত্রটা লেখা যায়, এখানে শুধু ডি দিয়ে লিখছে, চাইলে তোমরা এখানে এটাকে এ বের করে ডি ডিটারমিনেন্ট অফ এও লিখতে পারতাম। যাই হোক, আমরা বের করি, এরপর ডিটারমিনেন্টের মান বের করি। তো এখানে যে ওই টেকনিকটা আমরা তিনটা টেকনিকের মানে পদ্ধতির কথা বলেছিলাম, তার মধ্যে 2 নম্বরে এইটা ছিল যে আড়াআড়ি গুণ করে এটা বের করতে পারি, অথবা তোমরা চাইলে এটাকে অন্য নিয়মে যে কোনো একটা নিয়মে করে নিতেই পারো। তোমরা চাইলে যে কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে যেটা ছিল সেটা নিয়ম ব্যবহার করতে পারো ফার্স্ট রো এর আন্ডারে, অথবা তোমরা চাইলে যে আমরা রিডিউসড রো ইসিলিয়ন ফর্মের আকারে যেমন লিডিং ওয়ান বের করে তার নিচে দুটো জিরো বানায়া তারপর বাদ দিয়ে দেওয়া যায়, সেটাও তোমরা করতে পারো। এনি হাউ যে কোনো একটা প্রসেসে তোমরা করে নিবে, আমি এখন আর এটা উল্লেখ করব না, কারণ এটা সম্পর্কে তো অলরেডি আমার ক্লাস হয়ে গেছে। এখানে আবার এই যে নিয়মে করেছে এটা নিয়মে টেকনিকটাও অ্যাপ্লাই করে তোমরা করতে পারো, এই যে করে -878 আসছে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বা ডি যেটাকে প্রকাশ করা হচ্ছে তার মান কিন্তু শূন্য ব্যতীত অন্য কিছু সংখ্যা হলেই আমরা বলছিলাম যে পারবো। তো দেখা যাচ্ছে যে শূন্য হয় নাই, শূন্য ছাড়া অন্য কিছু হয়েছে, তার মানে এটার একটা ইউনিক সলিউশন আছে। এরপরে কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ, যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, আমরা ডিটারমিনেন্ট অফ এ ওয়ান বলেছিলাম, ওটা এখানে ডিটারমিনেন্ট অফ এ ডিএক্স দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, অথবা এ এক্স দ্বারাও লেখা যাইতো সাফিক্সে দিয়ে, এখানে ডিএক্স লেখা হচ্ছে। এটা এখন কিভাবে করব সেটা একটা ব্যাপার। তো আমার সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে এই ডি আছে এইটার সাথে আমার খেয়াল রাখতে হবে, এইটা হচ্ছে আমার বেসিক জিনিস। এখানে কিন্তু আমার সিস্টেমে যেটা আছে সেটাই লিখছে, এখানে কোনো পরিবর্তন নাই। তো ডিএক্স, তাহলে আমাদের এক্স এর যে রোটা আছে খেয়াল করে দেখো, এখানে এক্স এর রো হচ্ছে কিন্তু এই, সরি কলম, এক্স এর কলম কিন্তু হচ্ছে এইটাই যে 2x 4x 3x, তাহলে 2 3 4 এটা কিন্তু এই কলমটা হচ্ছে এক্স এর কলম। তো এই এক্স এর কলমটা উঠে যাবে, এই এক্স এর কলমটা উঠে যায় আমাদের যে বি এর মানটা যেটা ছিল, যে বি এর যে এটা ছিল মানে যেটাকে বলা হয় আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের কথা বলতেছি, সেই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের যে তিনটে এলিমেন্ট এখানে আছে এই তিনটা এই অবস্থানে চলে আসবে। খেয়াল করে দেখো এখানে 2 3 4 2 4 3 ছিল যেটা আমাদের এক্স এর ভ্যালু। এবার আমাদের 1 11 21 এটা কিন্তু হচ্ছে আমাদের বি এর মান, মানে বি ম্যাট্রিক্সটার মান, যেটাকে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলতেছি। তো দেখো এখানে 1 11 21 চলে আসছে, আর এইটা উঠে গেছে। বাকি ওয়াই এর কলম আর জেড এর কলম ওটা ঠিক থাকবে, এই যে ওয়াই এর কলম ঠিক আছে, জেড এর কলম ঠিক আছে, কিন্তু এক্স এর কলমটা থেকে এক্স উঠে যাওয়া বি ম্যাট্রিক্স যেটা ছিল সেইটার কলমটা চলে আসছে। তো এখানে এটা বোঝা গেছে কিনা, এইটুকুই মেইন কাজ, আর কোনো কিন্তু কাজ নাই। ডিএক্স এর ক্ষেত্রে এক্স কলমটা উঠে যায় ওই বি ম্যাট্রিক্সটা চলে যাবে, ডি ওয়াই এর ক্ষেত্রে ওয়াই কলমটা চলে যায় এইখানে 1 11 21 চলে যাবে। যখন ডি জেড বের করবো তখন এই যে এই থার্ড জেড এর যে কলমটা আছে এটা উঠে দিয়ে 1 11 and 21 চলে আসবে। এরপর তিনটা ডিটারমিনেন্টের মান বের করা, সেম প্রসেস, একই নিয়মে করতে হবে যে কোনো একটা প্রসেসে। তো ডিএক্স এর মানটা এইভাবে 1 11 21 নেওয়া হয়েছে, এখন আমরা এটার ডিটারমিনেন্ট নির্ণয় করব। তাহলে -312 পাওয়া গেছে। এবার ডি ওয়াই বের করব, তাহলে আমাদের ওয়াই কলমটা যেটা ছিল এই ওয়াই কলম বাদ হয়ে যাবে। আবার এখানে দেখো ডিএক্স এর পজিশনটা কিন্তু তখন ঠিক থাকে, আমি সবসময় এই যে ডি আছে এইটার সাথে কম্পেয়ার করব, আমরা কিন্তু ডিএক্স এর সাথে কম্পেয়ার করব না। এই যে ডিএক্স যেমন 1 11 21 এখানে আছে, এবার ওয়াই কলমটা উঠে যায় এখানে 1 11 আবার 21 নিয়ে আসবো, আবার এখানে এটা 1 11 21 থাকবে, সেটা কিন্তু হবে না। আমরা কম্পেয়ার করব আমাদের যে ডি আছে সেইটার সাথে, এইটার সাথে কম্পেয়ার করব। যখন ডিএক্স নির্ণয় করব তখন এই কলমটা উঠে যায় 1 11 21 চলে যাবে। যখন ডিওয়াই বের করব তখন এইটা ঠিক থাকবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, আবার ডিজেড তখন এইটা চেঞ্জ হয়ে যাবে, বাকি এই দুইটা ঠিক থাকবে, সেম প্রসেস। তো এই যে ডিওয়াই এর মান এই যে 1 11 21 চলে আসছে, বাকি সব ঠিক আছে। এরপর ডিটারমিনেন্টের মান নির্ণয় করা হয়েছে। ডিজেড এখানে যেহেতু তিনটা আছে ডিজেড, তো দেখো এই যে 1 11 21 চলে আসছে জেড পজিশনে, বাকি দুইটা আগের মতো ঠিক আছে। এরপরে আমরা মান নির্ণয় করব, এখানেও -78 চলে আসছে। তো এরপরে আমরা ক্রেমার রুল জানি যে x এখানে হবে যেতে x dx বাই d। তো dx এর মান জানি, d এর যা মান জানি বসাবো, y এরটা বের করব, z এরটা ওইভাবে বের করব, তাহলে আমরা x y z এর মান পেয়ে গেলাম খুবই সহজে। তাহলে এটাকে আমরা the general relation written on the order triple 4 - 2 1 representing x y z values। তো এটা বোঝা গেছে কিনা, এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তো এটা খুবই ইজি জিনিস, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে একই জিনিসের এক্সাম্পল এখানে আরো একটা দেওয়া আছে, এটাও আমি এখানে তোমাদের সুবিধার জন্য দেখানো হয়েছে, তোমরা এগুলা দেখে নিজেরা একটু শিখে নেবে, যেহেতু আজকে ক্লাস টেস্ট নিব, তোমরা এগুলো দেখে নিবে। এখানে ডিজেড এর মান বের করা হয়েছে, প্রত্যেকটাতে মান বের করা হয়েছে। এবার আবার দেখো এইখানে এক্সাম্পল 3 তে আবার একটু ওই আমরা যে প্রথমে যেটা ধরে নিয়েছিলাম যে এ বের করব প্রথমে, তারপরে A1 A2 A3 এগুলা, সেটাও এইভাবে এখানে দেখাই দেওয়া হয়েছে। যেমন এখানে x1
এক্স থ্রি আছে, তার মানে মাঝখানে এক্স টু ছিল, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আছে। এই দেখো এ ক্ষেত্রে এ এর মানটা আমরা বের করেছি প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, তারপর এ ওয়ান কি করেছি, এই এক্স ওয়ান রোটা বাদ দিয়ে কলমটা বাদ দিছি, সেখানে 630 আর 8 চলে আসছে, যে 638, এটা এ ওয়ান কিন্তু ম্যাট্রিক্স। এ টু ম্যাট্রিক্স লিখেছি, যেমন এই ওয়াই পজিশনে লিখে দিয়েছি। এই এ3 তার মানে এক্স3 পজিশনটা উঠায় দিয়ে 638 নিয়ে আসছি। এভাবে আমরা এ1 এ2 এ3 বের করে নিতে পারি। তারপরে আমরা সূত্র জানি x1 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। ওই যে আমরা যে সূত্রটা প্রথমে দেখছি, অথবা কেউ চাইলে এখানে ওইভাবে না লেখা প্রথমেই ডি লিখতো, ডি লিখে তারপর ডি ওয়ান বের সরি ডি এক্স ওয়ান বের করতো, তারপর ডি এক্স টু, তারপর ডি এক্স থ্রি, যেমন ডি এক্স বের করেছিল ওইভাবে বের করে নিবা, সমস্যা নাই। অথবা কেউ যদি এখানে ডি ওয়ান লেখে, জি টু লেখে, জি থ্রি লেখে, আর নিচেরটাকে যদি ডি লেখে সেটাও লিখতে পারবা। এনিহাউ যে কোনো প্রসেসে তোমরা আসলে একই জিনিস থাকে, এখানে একই জিনিস। যেমন একটা সূত্র মতে লেখা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, এখানে কিন্তু মান বের করে দেখায় নাই, ঠিক আছে। কিন্তু আমরা তো করতে হবে, আমাদের আমাদের তো এরকম -40/44 আছে, এটা তো আমরা জানি না, এখানে যেমন করে দেয় নাই, শুধুমাত্র এ1 এ2 এ3 লিখছে, কিন্তু এর যে ডিটারমিনেন্টটা মান নির্ণয় করতে হবে সেটা কিন্তু এখানে উচ্চ আছে বা করা হয় নাই। আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব বা আমি যখন ক্লাস টেস্ট দিব তখন কিন্তু তোমাদের এটা করে দেখাতে হবে যে আমাদের ডিটারমিনেন্ট অফ এ1 এর মান কত আছে, ডিটারমিনেন্ট অফ এ, মানে এই চারটা ডিটারমিনেন্টের মানই নির্ণয় করে থাকতে হবে সেখানে, তারপর সূত্র লিখবো আমরা। এখানে হয়তো বা দেয় নাই, কারণ আমি তো বই থেকে উঠাইছি, বইতে হয়তো বা এটা উজ্জ্বল করেছে, বাট তোমরা যখন করবে তখন করে দিবে। এবং সেটা কিভাবে করবে সেটা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, সেভাবে বের করে তোমরা এভাবে মান নির্ণয় করো। যেমন এখানে মান তিনটা চলে আসছে, -10/11, 18/11, 38/11, তো এই তিনটাই আমাদের x1 x2 x3 এর মান। তো এখানে এক্সারসাইজ আছে, হয়তো বা এক্সারসাইজ থেকে আমি দিলাম একটা, উঠাই দিতে পারি। তোমরা বাসায় এক্সারসাইজ গুলো প্র্যাকটিসও করতে পারো যদি তোমাদের সময় পাও, বা এক্সাম্পল গুলো দেখলেই হবে, এক্সারসাইজ তো তোমরা ওইটা নিয়মে করবে। আর যেটা হচ্ছে যে তোমাদের মানে তোমাদের হাতে তো ক্লাস লেকচারটা থাকতেছে, ভিডিও থাকতেছে, তা সেগুলোরও হেল্প তখন নিতে পারবা। তো সবই তোমাদের হাতে আছে, জাস্ট এক্সারসাইজ আমি এটাও বলে দিচ্ছি যে আমি হয়তোবা এই এক্সারসাইজের মধ্যে থেকেই কোনো একটা দিব, এটাও আমরা মোটামুটি ঠিক থাকো যে এটা দিয়ে হয়তোবা দিব, 90% শিওর। 10% হয়তোবা একটা ম্যাথ আমি এক্সারসাইজের যেখানে এখানে আমি দিই নাই, তার মধ্যে একটা হয়তোবা যে কোনো একটা দিয়ে দিতে পারি, এরকম হতে পারে। বাট ম্যাক্সিমামে আমি এক্সারসাইজ যেখানে রেখেছি আমি এক্সারসাইজ গুলো তোমাদের অ্যাপ্লাই করব, বা অ্যাপ্লাই আমি তোমাদের ওগুলাই দিব। সো যদি কেউ সময় পাও এগুলো বাসায় প্র্যাকটিস করে রাখতে পারো, পরীক্ষা মানে তো পরীক্ষায় যে যত প্রিপারেশন নেবে তার তত মানে ভালো হবে, এটাই ব্যাপার। আর আমি তোমাদের যেটা বলতেছি যে এক্সারসাইজ থেকে দিব, এটুকু 90% শিওর। ওকে, তো এটা আমাদের প্রথম লেসন ছিল। এই প্রথম লেসনে কারো কোনো সমস্যা আছে কিনা? ক্রেমার্স রুল খুবই একটা সহজ রুল, বাট ইফেক্টিভ রুল, বা এটা খুব অ্যাপ্লাই করা যায় যদি এরকম ভেরিয়েবল সংখ্যা এবং ইকুয়েশনের সংখ্যা সমান হয়ে যায়। ওকে, কারো কোনো কোশ্চেন থাকে? গুণের বিষয়টা স্যার আরেকবার যদি দেখাই দেন ভালো হতো স্যার। কোনটা স্যার মানে হচ্ছে ইকুয়েশনের যে বিষয়টা সেটা আরেকবার দেখাইলে ভালো হতো। ইকুয়েশনের ব্যাপারটা মানে আচ্ছা স্যার, হ্যাঁ আমি যখন হচ্ছে স্যার এক নাম্বার রোটা মানে হচ্ছে এক নাম্বার যে কলামটা আছে এটা যখন হচ্ছে এক ধরবো স্যার 1 ইনটু, এরপর হচ্ছে এক নাম্বার কলামটা হচ্ছে বাদ, আর উপরে স্যার এক নাম্বার রোটা বাদ, শুধু হচ্ছে 4 আর হচ্ছে 3 আর -2 আর 6 এই চারটা গুণ করব, এরপরে স্যার মাইনাস দিব, এইভাবে না স্যার নিয়মটা? না, ডিটারমিনেন্ট নির্ণয় করার নিয়ম তো ওটা ওই তখন ওরকম না। ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি যেটা আছে সেটা তুমি আগের লেকচারটা দেখো আমার, আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, লেসন 6 এর যে ভিডিওটা আছে ওটা একটু দেখে নাও। লেসন 6 এর ভিডিওতে আমি ব্যাখ্যা করে দিয়েছি কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়। এখানে যে কাজটুকু করা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে একটা কলম বাদ দেওয়া হয়েছে। যেমন এ যে ম্যাট্রিক্সটা আছে, এ যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়েছি, যেমন x1 এর আগে আছে 1 সেটা নিচ্ছি, x2 পজিশন এখানে কিছু নাই যার কারণে 0, x3 এর সাথে 2 আছে সেটা আমরা লিখেছি। তারপর এখানে দ্বিতীয় কলমে আছে x1 এর সাথে -1, সব -3 লিখেছি। এটা তো স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এরপরে a1 এর মানটা যেটা লিখেছি খেয়াল করে দেখো, এই x1 পজিশনে যে রোটা আছে, কলমটা আছে, এই কলমটা বাদ, যেমন এই 1 -3 -1 এটা বাদ। এটা বাদ হয়ে এখানে 6 30 এবং 8, এটা হচ্ছে আমার যে বি ম্যাট্রিক্স বা যেটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলতেছি ইকুয়ালে পরে, এইটা আমার সেই পজিশনটা নিবে। তাহলে এ পজিশন নিবে এই x1 এর পজিশনে যখন আমরা a1 লিখবো। তো এই দেখো 638 লেখা হয়েছে। বাকি এই দ্বিতীয় কলম যেটা x2 এর জন্য আছে বা x3 এর জন্য, এটা ঠিক আছে, এই যে ঠিক আছে, এটাও ঠিক আছে। a2 এর জন্য
আমাদের যে এ ছিল এই যে সেকেন্ড কলমটা বাদ হয়ে যাবে, এখানে ইনক্লুড হবে এটা, আর প্রথম এবং থার্ড রো সরি থার্ড স্যার কলম। এতটুকু স্যার বুঝতে পারছি স্যার। এরপরের যে স্টেপটা আছে আমরা যে স্যার গুণ বিয়োগ করব বা হচ্ছে যোগ বিয়োগ করব ওই ধাপটা স্যার, ওটা স্যার কোনটা রো? সেটা তো এটা এইভাবে করা হয়েছে, দেখো এখানে ওটা তো আমার করে দেওয়া না, এখানে যেমন ডিএক্স এর মান বের করা হয়েছে এই নিয়মে তোমাদের বের করতে হচ্ছে। আমরা 3টা নিয়ম পড়াইছি, 3টা নিয়মের মধ্যে আমি 2টা ভালো করে দেখাইছি, হয়তোবা এইটা আমি বলেছিলাম যে এটা না করাই বেটার, বাট আমি তো তোমরা যে কোনো একটা উপায়ে ডিটারমিনেন্ট নির্ণয় করবা, তোমাদের ভিডিও তো দেওয়া আছে, প্লাস আমি গত ক্লাসে এটা সম্পর্কে বেশ আলোচনাও করেছি, এটা তো গত ক্লাসের ব্যাপার, এটা তো এই ক্লাসে আমি আলোচনা করব না। এটা তো এখানে তোমরা তোমার যদি সমস্যা থেকে থাকে, থাকতেই পারে সমস্যা, তুমি তোমার অ্যাসাইনমেন্টও ইভেন দেওয়া হয়েছে ডিটারমিনেন্ট নির্ণয় করার উপরে, তো তোমার ভিডিও দেওয়া আছে, দেখবা যে তোমাদের লেসন 6 এর একটা ভিডিওই আমি তোমাদের ক্লাস 6 এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমাদের যেটা মেসেঞ্জার গ্রুপে আছে, যেটা আমি হাতে কলমে করেছি সেটারই ভিডিও দেওয়া আছে। সো যদি বুঝতে সমস্যা হয় সেটা বারবার দেখে নাও, সেটা দেখলে আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ আমি নিজে হাতে কলমে করে দেখাইছি। তো সেটা তোমরা একটু দেখতে পারো যদি কেউ না দেখে থাকো, দেখতে তো হবে, ক্লাসের হেল্প না নিলে তো হবে না। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস যেটা সামনে আগাচ্ছে আগেরটা নিয়ে আসতেছি, আমি এমন না তো যে আমি নতুন একটা জিনিস, এই যে ডিএক্স নির্ণয় করছি এটা নতুন কিছু না, এটা গত ক্লাসে আমরা করাইছি কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, এটা একটা পদ্ধতি, এটা ছাড়া আরো 2টা পদ্ধতি আমি শিখাইছি, একটা হচ্ছে রো রিডাকশন ফর্মুলা আর একটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দা ফার্স্ট রো, এই 2টা পদ্ধতি শিখিয়েছি এবং ওই 2টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, এটাও তোমরা করতে পারো। যেমন এখানে কি করা হয়েছে, প্রথমে এই যে যে ডিটারমিনেন্ট আছে সেটা লিখতে হবে, তারপরে ফার্স্ট 2টা কলম তার সাথে লিখতে হবে, যে প্রথম কলম আর এই সেকেন্ড কলম এই 2টা লেখা হয়েছে, থার্ড কলম আর লিখতে হবে না কারণ আড়াআড়ি গুণ করব। তারপর আড়াআড়ি গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এই যে 5 মাইনাস এই যে গুণ করা হয়েছে 5 মাইনাস 1 ইন্টু মাইনাস 5 যদি করা হয় তাহলে 25 আসে, এই যে 25, তারপরে প্লাস, তারপরে এটা 3 মাইনাস 3 আর 7 এটাকে গুণ করলে মাইনাস 63 আসে, তারপর মাইনাস 2 মাইনাস 8 আর 2 এটা গুণ করলে 32 আসে, এই 3টা যোগ করতে হবে, এই 3টা যোগ করে হয়তোবা মান আসবে, যেটা এটা যোগ করে মান আসছে হয়তোবা মাইনাস 6 আসছে, কারণ যোগ করলে মাইনাস 6 আসছে, তারপর সূত্র মতো একটা মাইনাস, এরপরে আবার এইখান থেকে গুণ 7 মাইনাস 1 14 গুণ করলে আসে যদি 7 মাইনাস 1 সরি 2 7 মাইনাস 1 মাইনাস 2 গুণ করলে আসে 14, তারপর 2 ইন্টু মাইনাস 3 ইন্টু 5 গুণ করলে মাইনাস 30 আসে, তারপরে মাইনাস 5 ইন্টু মাইনাস 8 ইন্টু 3 গুণ করলে 120 আসে, তাহলে এই 3টা যোগ করতে হবে, এই 3টা যোগ করে হয়তো বা 104 আসে এবং সূত্র মাত্র একটা মাইনাস আছে, তো এই 2টা তারপর যোগ করলে, যেহেতু এটাও মাইনাস 6 এটাও মাইনাস 104 যোগ করলে আসবে মাইনাস 110, এই যে এই প্রসেসে করা হয়েছে, এখানে প্রত্যেকটা দেওয়াই আছে, প্রথমে এই তীর চিহ্নটা উপর থেকে নিচে, তারপরে সূত্রমতো মাইনাস, তারপর নিচ থেকে উপরে যেগুলো আছে যোগ করে এই যে এখানে করা হয়েছে, তো এইভাবে তোমরা এটা এই নিয়মটাও অ্যাপ্লাই করতে পারো, যে এনিহাউ করতে পারো, এই যে প্রত্যেকটা এখানে করে দেওয়া আছে। সিমিলারলি এইখানে যে আমাদের এইটা আছে a1 a2 এখানে কিন্তু করে না ডিটারমিনেন্টের মানটা, এই যে ডিটারমিনেন্ট অফ a1, ডিটারমিনেন্ট অফ a, তারপর ডিটারমিনেন্ট অফ a2 এটার মান নাই, ডিটারমিনেন্ট অফ a3, এই 3টা মানও তোমরা ওইভাবে ডিটারমিনেন্ট লিখে করে নেবে। ডিটারমিনেন্ট অফ a এটা কি হবে, এই থার্ড ব্র্যাকেট না দিয়ে এটা হয়ে যাবে ওই ডিটারমিনেন্টের সাইন, তারপরে এখানে তোমরা ফার্স্ট কলম আর সেকেন্ড কলম পাশে নিয়ে আসবে, আর গুণ করে যে মানটা আসবে সেটা হয়তো বা মান আসবে মাইনাস 40 সরি প্লাস 44। আবার a1 এইখানে ক্ষেত্রে এটা থার্ড ব্র্যাকেটের জায়গায় এখানে মড চিহ্ন আসবে, তার সাথে ফার্স্ট কলম সেকেন্ড কলম সাথে আবার লিখবে, আবার আর গুণ করবে, সেখান থেকে ডিটারমিনেন্ট অফ a1 এর মান আসবে মাইনাস 40, এটা করে নিবে, এই তো এছাড়া আর কিছু না। এভাবে a2 a3 মানটা বের করে নিবে, করে নিবে। আচ্ছা, এরপরে আমি লেসন পরেটা যাব, আশা করি সমস্যা হওয়ার কথা না, তারপরও যদি কারো ডিটারমিনেন্ট নির্ণয় করতে সমস্যা হয় তাহলে আমার লেসন 6 এর যে ভিডিওটা তোমাদের দেওয়া আছে ওইটা তোমাদের রিকমেন্ডেশন হিসেবে থাকবে, ওটা তো তোমাদের অ্যাসাইনমেন্টও আছে, সো এটা তোমরা দেখে নেবে কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। ওকে, আমরা ক্রেমার্স রুলটা পরে আমরা লেসন 8 এ যাচ্ছি। লেসন 8 আছে আমাদের লাস্ট টপিক, যেটা 2টা টপিক শিখবো, ইনভার্স ম্যাট্রিক্স এর 2টা নিয়ম শিখবো। একটা আমরা শিখবো অ্যাডজয়েন্ট বের করা, আমরা গত ক্লাসে দেখিয়েছি, অ্যাডজয়েন্টের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা শিখবো, সরি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। আর একটা শিখবো আমরা যে সবার প্রথম লেসনে যেটা করেছি
রো রিডাকশন ফর্মুলা বা রো ইসিলন ফর্ম, সেই ফর্মের মাধ্যমে আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্সের নিয়ম শিখবো। এই দুইটা নিয়ম শিখলে আমাদের লেসন মিড টার্ম পর্যন্ত আপাতত শেষ। তো প্রথম আমরা যেটা শিখবো ডিটারমিনেট টেস্ট অফ ইনভার্টিবিলিটি। এ স্কয়ার ম্যাট্রিক্স এ ইজ ইনভার্টেবল, একটা স্কয়ার ম্যাট্রিক্স ইনভার্টেবল হবে ইফ এন্ড অনলি ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। এটা আবার ইকুয়াল হয়ে গেছে, টাইপের মিস্টেক। ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0, তার মানে কারোর যদি ডিটারমিনেন্টের মান শূন্য ব্যতীত অন্য কিছু হয় তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো একটা স্কয়ার ম্যাট্রিক্সের, সেটাই বলা হয়েছে। ওকে, আমরা সূত্রটা দেখি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইউজিং ইটস অ্যাডজয়েন্ট। আমরা একটা এ যদি ম্যাট্রিক্স হয় তার ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করতে পারবো, সেইটার জন্য ডিটারমিনেন্টে আমরা অ্যাডজয়েন্টটা ব্যবহার করব এবং ডিটারমিনেন্টটা ব্যবহার করব। এই দুইটা মান ব্যবহার করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। সেটার সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। খুবই সহজ নিয়ম, আমি দুইটা পদ্ধতি অলরেডি আগের লেসনে শিখাই আসছি। কিভাবে অ্যাডজয়েন্ট বের করতে হয় সেটাও শিখাইছি এবং ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখাইছি। তো পুরোপুরি 5 এবং 6 লেসনের উপর কিন্তু বেস করে আজকের লেসন এই দুটা। এর আগের লেসনটা যখন ক্রেমার সুট করেছি তখন পুরো ডিটারমিনেটর ব্যাপারটা চলে আসছে, আর এবার যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করতেছি তখন কিন্তু ডিটারমিনেন্টের সাথে ডিটারমিনেন্টটাও বের করতে হচ্ছে, অ্যাডজয়েন্টের যে ব্যাপার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার যেভাবে শিখাইছিলাম সেটাও আমাদের লাগতেছে। আমরা আগে দুটোই করে আসছি, ওই দুটো জাস্ট কম্বিনেশন। অ্যাডজয়েন্ট অফ এ যেটা পাবো মান বের করবো, একটা ম্যাট্রিক্স পাবো অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট একটা মান পাবো যেটা ম্যাট্রিক্সটা, সেইটা যদি ভাগ আকারে দিই তাহলে এ ইনভার্স হয়ে যাবে। খুবই সহজ নিয়ম। আমরা একটা ম্যাথ দেখি তাহলে আমরা বুঝে যাব। ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ, প্রথমেই দেখতে হবে যে আমাদের এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় হওয়ার জন্য কিন্তু প্রথম কন্ডিশন এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। আর স্কয়ার ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি, তার রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে। যেমন এটা একটা 3/3 ম্যাট্রিক্স, 3টা রো আছে 3টা কলাম আছে। তো প্রথম চেক এইটা। এরপরে চেক হচ্ছে যে এখানে যেহেতু প্রথমে অ্যাডজয়েন্ট বের করছে কিন্তু আমার পরবর্তী চেক হওয়ার কথা ছিল যে ডিটারমিনেন্টের মানটা শূন্য হয় কিনা সেটা দেখা। তো এরপরে এটা ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায় কিভাবে সেটাও তোমরা জানো। ডিটারমিনেন্ট অফ এ তার মানে থার্ড ব্র্যাকেটের জায়গায় এটা তোমাদের মডুলাস চিহ্ন হয়ে যাবে। তারপরে এই যে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম নিতে পারো, অথবা তোমরা যে কোনো একটা পদ্ধতিতে অ্যাপ্লাই করে করতে পারো। তা ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে হবে। দেখা যাচ্ছে যে এখানে ডিটারমিনেন্টের যে মানটা আসছে, খেয়াল করি এখানে 64 আসে, তার মানে শূন্য আসতেছে না, শূন্য ব্যতীত অন্য কিছু আসতেছে, 64 আসছে। তো আমরা বলতে পারি যে 64 যেহেতু শূন্য না, তো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তো এবারের কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট নির্ণয় করা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে দুটো জিনিস লাগে, প্রথম কোফ্যাক্টর ম্যাট্রিক্স এবং তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে করবা তার জন্য আমার একটা ভিডিওই দেওয়া আছে আলাদা, যে কোফ্যাক্টর প্রত্যেকটা পজিশনের জন্য কোফ্যাক্টরের এলিমেন্ট নির্ণয় করা, যেখানে 9টা পজিশন আছে, C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33। প্রত্যেকটা পজিশনের জন্য আমরা আমাদের কোফ্যাক্টরটা নির্ণয় করব। কোফ্যাক্টর নির্ণয় করার পর এদের নির্দিষ্ট পজিশনে বসিয়ে দিয়ে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবো। এই যে এই বসিয়ে দিয়ে আমরা এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাইছি। এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, এবার অ্যাডজয়েন্ট করার জন্য কি করতে হয়, এটাকে ট্রান্সপোজ করতে হয়। তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে। খেয়াল করে দেখো এইটা থেকে যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়েছে তখন এই যে ফার্স্ট রো ছিল এটা ফার্স্ট কলাম হয়ে গেছে, যেমন 12 6 -16 ছিল, এটা ফার্স্ট কলাম হয়ে গেছে 12 6 -16। তারপর 4 2 16 ছিল সেকেন্ড রো, এটা সেকেন্ড কলাম হয়ে গেছে 4 to 16, আর থার্ড রো থার্ড কলাম হয়ে গেছে। তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এভাবে বের করে নিলাম, অ্যাডজয়েন্ট অফ এ বের করে নিয়েছি। এরপরের কাজ হচ্ছে কোফ্যাক্টর মানে আমি ডিটারমিনেন্ট নির্ণয় করা। 64 আসছে, বা এটা আমার প্রথম কাজ ছিল, প্রথমেই 64 বের করে নিবা ডিটারমিনেন্টের মান। তো এরপরে কাজ হচ্ছে a ইনভার্স ইজ ইকুয়াল টু, এখানে এত কথা লেখা আছে তো দরকার নাই, ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 64, ওটা যে কোনো একটা পদ্ধতিতে আমরা বের করে নিলেই হবে। এখানে 2-3টা পদ্ধতির কথা হয়তো উল্লেখ করছে, ওটা আমাদের দরকার নেই। a ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a অ্যাডজয়েন্ট অফ a। তো এই দুটার মানে তো আছে, অ্যাডজয়েন্ট হলো এই ম্যাট্রিক্সটা, আর 61/64, তার মানে যেহেতু ডিভাইডেড বাই গেছে 1/64, তারপরে 1/64 সবার সাথে গুণ করে দিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে নতুন, এটাই হচ্ছে a ইনভার্স ম্যাট্রিক্স। খুবই সিম্পল জিনিস, বাট
এটা কিন্তু সিম্পল জিনিস কেন বলতেছি, কারণ আমাদের অ্যাডজয়েন্ট নির্ণয় করা শেষ, ডিটারমিনেন্ট নির্ণয় করাও আমরা শিখে গেছি অলরেডি। তো এখন আমরা এটা অ্যাপ্লাই করে দিয়েছি একটা ম্যাথে, তো এটা এখন ইজি হওয়ার কথা। কেউ যদি অ্যাডজয়েন্ট বের করা না শিখে আসো, ডিটারমিনেন্ট বের করা না শিখে আসো, তাহলে এটা তার কাছে সহজ হবে না। কিন্তু আমি কিন্তু সিকোয়েন্স বাই সিকোয়েন্স আসছি, এবং প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু মেনটেন করেছি। বাট তোমরা যদি সিকোয়েন্স মেনটেন না করে ডাইরেক্ট একটা ক্লাসে এসে বুঝতে চেষ্টা করো, তাহলে কিন্তু এটা টাফ হবে। সো যারা আমার ক্লাস রেগুলার করেছো বা হয়তো বোঝার চেষ্টা করছো, তাদের কাছে এটা তেমন কোনো কঠিন কাজ মনেই হবে না, কারণ আমরা জানি যে কিভাবে অ্যাডজয়েন্ট বের করতে হবে, কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হবে। বাট কেউ যদি নতুন ভাবেই আসে আজকে বুঝতে চাও, তার কাছে একটু কঠিন হইতেই পারে। বাট আমি তাদেরকে বলবো যে পিছনের লেসন গুলো তো আমি অবশ্যই তোমাদের ভিডিও আকারে দিয়েছি, তোমরা সেগুলো আগে দেখে নিয়ে তারপরে এখানে আসবে। আমার কিন্তু এখানে যে 9টা লেসন আজকে আমি করতেছি, এই 9টা লেসনের প্রথম যে লেসনটা পড়েছি সেটাও আজকে যেমন লাগতেছে, মানে লাস্ট লেসন পর্যন্ত লাগতেছে, সেভাবে প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড ভাবেই আমি বোঝানোর চেষ্টা করেছি। একটা লেসনও কিন্তু যদি কেউ বাদ দিয়ে এসে লাস্ট লেসনটা বুঝতে চাও, তাহলে দেখবা যে পরের লেসনে যে আমি ইনভার্স ম্যাট্রিক্স নিয়ম করা শেখাবো, সেটা দেখবা যে প্রথম ক্লাসে যে প্রথম টপিকসটা পড়াইছি সেটা দিয়ে এখানে আমি করতেছি। তো ওইভাবে আমার লেসন গুলো সবাই মেনটেন করে আসতে হবে, না হলে তার কাছে কঠিন লাগবে জিনিসটা। কিন্তু যে মেনটেন করে আসছে তার কাছে এই ব্যাপারটা কোনো কঠিন কিছু হবে না। তো এখানেও এক্সারসাইজ আছে, হয়তো বা এখান থেকে আমি একটা এক্সারসাইজ দিব, একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে দিব। ওকে, এখানে ইনভার্স ম্যাট্রিক্স এর এই পদ্ধতি সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আমি আমার আজকে লাস্ট লেসনে যাচ্ছি, এবং এটাই আমাদের লেসন 9 পর্যন্তই আমাদের মানে মিড টার্ম পর্যন্ত দেখবো। লেসন 10 এ আমাদের যে এইটা আছে ওটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এর প্রথম ক্লাসটা, ওটা জাস্ট আমি অ্যাড করে রাখছি, কিন্তু আমার ওটা ওই মিড টার্মের পরেই আমার শুরু করতে হবে, কারণ ওইটা আমি যদি এখন তোমাদের পড়াই দিই তাতে তোমাদের তেমন কোনো কাজ লাগবে না, কারণ মিড টার্ম শেষ হইলে কমসে কম আমাদের হাতে 2 উইক বা 3 উইকের মতো সময় থাকবে যখন আমার ক্লাস হবে না। সেই টাইমটা আমি যদি এখন তোমাদের ওটা বুঝাই, তাহলে আমার রিপিটেশন আবার লেসন 10 হইতেই শুরু করতে হবে, বা যখন আমি লেসন 13 এ যাব। কারণ লেসন 11 আর 12 হচ্ছে যে আমাদের এই যে একটা ক্লাস টেস্ট আর একটা রিভিউ ক্লাস আছে, তো ওটা তো আমাদের রিভিউ ক্লাস আমি এখনই বলে দিচ্ছি আর কি, যেটা আমি তো ক্লাস শেষে আজকে বলবো যে রিভিউ ক্লাসে আসলে কি কি জিনিস শিখলাম আমরা প্রথম থেকে। তো লেসন 9 পর্যন্তই হচ্ছে আমাদের যেটা আমরা প্রথমেই বলে আসছি যে লিনিয়ার, আমাদের সাবজেক্টের নাম ছিল লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা শেষ হচ্ছে লেসন 9 এ। আমি বলেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা মিড টার্ম পর্যন্ত শিখবো। তারপরে যে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস আর একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই দুইটা আমরা মিড টার্মের পরে শিখবো। তো সো আমি সেই হিসাবে আমি কিন্তু সেটা মেনটেন করতেছি। আমি এটা লাস্ট মানে যেটা বলে আমরা এইটা থেকে ইনভার্স ম্যাট্রিক্স 2, তার মানে ইনভার্স ম্যাট্রিক্স এর আরেকটা পদ্ধতি শিখে আমরা লিনিয়ার অ্যালজেব্রাটা স্টপ করব। তো আমি লাস্ট টাইম তোমাদের বলবো যে কি কি শিখলাম আসলে আর কি। ওকে, আমরা এখন যাচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স এর আরেকটা পদ্ধতি শিখবো। একটা পদ্ধতি অলরেডি শিখলাম, যেটাকে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে অবলম্বন করে ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি। এবার আমরা যেটাকে অবলম্বন করে শিখবো সেটা হচ্ছে আমাদের রিডিউসড রো এচেলন ফর্ম, সেটাকে অ্যাপ্লাই করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। এখন এখানে বলাই আছে টু ফাইন্ড দ্য ইনভার্স of an invertible matrix A, find a sequence of elementary row operation that reduces A to an identity and then perform that same sequence on the operation on IN. I দ্বারা বোঝাচ্ছি কি, আই দ্বারা বোঝাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি উল্লেখ করে আসছি লেসন 5 এ আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দ্বারা প্রকাশ করা হয়। I1 মানে হচ্ছে একটা 1/1 আইডেন্টিটি ম্যাট্রিক্স, I2 মানে হচ্ছে একটা 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, I3 মানে হচ্ছে 3/3 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আমরা জানি যে শুধুমাত্র যে মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 1 থাকে, বাকি সব পজিশনে 0 থাকে, এই কথা উল্লেখ করেছি আমি। তো ওইটাকে অ্যাপ্লাই করে ওই যে একটা আই ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটা থাকবে এ, ওই সমসংখ্যক একটা আই ম্যাট্রিক্স আমার নিতে হবে পাশাপাশি। সেই দুইটা ম্যাট্রিক্সকে নিয়ে আমরা এই দুইটা ম্যাট্রিক্সের পার্টিশন ওয়াইজ পাশাপাশি রেখে আমরা এলিমেন্টারি রো অপারেশন করব, রিডিউসড রো এচেলন ফর্মকে অ্যাপ্লাই করব দুইটার উপরেই। তাহলে রিডিউসড রো এচেলন ফর্ম করলে এই ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে আই ম্যাট্রিক্সে চলে যাবে, এবং আই ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে নতুন একটা ম্যাট্রিক্স উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো এ ইনভার্স। নতুন সেই আই এর পজিশনে যেটা পাবো সেটা হলো এ ইনভার্স। এটা ছিল আমার মানে বাংলা বোঝানো।
আমি যখন এখন এক্সাম্পল করব ব্যাপারটা তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা 3x3 ম্যাট্রিক্স। তো আমি বলেছি যে এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পার্টিশন ওয়াইজ নিতে হবে, সেটাকে এইভাবে লেখা হয় এ পার্টিশন, এই চিহ্নটা বলা হয় পার্টিশন চিহ্ন, আই দ্বারা বোঝাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে এ মানে একটা 3x3 ম্যাট্রিক্স আছে, তাহলে তার I3 হবে, তাহলে এখানে I3 আমরা কিভাবে লিখতে হবে জানা আছে। এরপরে এই এ আর আই, তখন আমাদের এটা কি, যদি আমি খেয়াল করি এটা কিন্তু একটা কি, তিনটা রো আছে, তিনটা কলম আছে। যদি পার্টিশন করে এখানে আই লেখা হইলো, তখন কি হয়ে গেল, এখানে যখন একটা পার্টিশন দিয়ে একটা আই লিখবো, তখন রো কিন্তু তিনটাই থাকবে, কিন্তু তার কলম তখন কয়টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে, তাই না? 6টা হয়ে যাবে। তাহলে এখন আগে ছিল রো 3টা, কলমও 3টা ছিল, কিন্তু এখন যে পার্টিশন করা হয়েছে এই যে এখানে, এই পার্টিশন করলে যখন এ আর আই পাশাপাশি লেখা হবে, তো ফার্স্ট রোতে কি এই এ আর আই দুইটার ফার্স্ট রো হয়ে যাবে, একটা রো হয়ে যাবে। সেকেন্ড কলমে ওরকম, সেকেন্ড রোতে ওরকম হয়ে যাবে, থার্ড রোতে ওরকম হয়ে যাবে। আর কলম তখন আগে ছিল এ এর জন্য 3টা, এবার আই এর জন্য আরো 3টা অ্যাড হয়েছে, মানে 6টা কলম হয়ে গেছে। তো এবার এই 3টা রো 6টা কলম এর উপরে আমরা রিডিউসড রো এসিলন ফর্মের অ্যাপ্লাই করব। তো রিডিউসড রো অ্যাপ্লাই করলে কি এই প্রথম যে এ এর উপরেই মেইনলি অ্যাপ্লাই করা হবে, আর আই কি আই ওই অনুসারে চেঞ্জ হতে থাকবে শুধু আমাদের, মানে 3টাও লিডিং ওয়ান বের করতে হবে। আর 3টা লিডিং ওয়ান বের করলে সাথে সাথে তার নিচে 0 উপরে 0 বানাইতে হবে। আর বাকি আই এর ক্ষেত্রে তো আমরা চেঞ্জটা দেখবো, আই তো আর কোনো নতুন আই হবে না, আই থেকে তো পরিবর্তন হয়ে যাবে। তো এরপরে এমন একটা এরকম রেডিউস টু ইসিলন ফর্ম করতে করতে আই চলে আসবে এইখানে, নতুন যে আই এর পজিশনে যে ম্যাট্রিক্সটা চলে আসবে ওইটা বলবো এ ইনভার্স। এখন আমরা কিভাবে করব সেটা এখন দেখি। তো আমাদের এ জানা আছে, এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা যেটা দেওয়া আছে এখানে, এই যে ম্যাট্রিক্স, এইটা লিখবো, পার্টিশন দিয়ে আই লিখবো, সেটা এখানে লেখা হয়েছে প্রথমেই দেখো। এ ম্যাট্রিক্সটা তো এখানে লেখাই আছে, সাথে এখানে আইডেন্টিটি 3 I3 যেটা লেখা হয়েছে, এই যে লিডিং 1 তার নিচে 0, লিডিং 1 তার নিচে 0, উপরে 0। এবার রো হয়ে গেল কি, ফার্স্ট রো হয়ে গেল এই পুরাটা, সেকেন্ড রো হয়ে গেল এই পুরাটা, থার্ড রো হয়ে গেল এই পুরোটা। আর এখানে কলম আগে ছিল কয়টা, 3টা, এবার 6টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই চেঞ্জ চলে আসছে। এবারে একবার এই পুরোটার উপর আমরা রো মানে রিডিউস টু ইসিলন ফর্ম করব। দ্যাট মিন্স লিডিং ওয়ান এর উপরের 0, নিচেও 0 প্রথমে, তারপর উপরেও 0 করতে হবে রো। তো সে প্রসেস আমার জানা আছে। দেখো ফার্স্ট এলিমেন্টটা এখানে অটোমেটিক 1 আছে, এটা ছাড়া 1 ছাড়া অন্য কিছু থাকতে পারতো, 2 থাকতে পারতো, 4 থাকতে পারতো, যেহেতু এখানে 1 আছে আমার সমস্যা নাই, লিডিং অন পেয়ে গেছি। নিচের দুটো এলিমেন্ট 0 বানাইতে হবে, কিভাবে 0 বানাইতে হবে জানা আছে, লিডিং অন এর সাথে এই পুরো রো এর সাথে এই পুরো রো এর কি করতে হবে, প্রথমে ফার্স্ট রো কে -2 দ্বারা গুণ করতে হবে, তারপরে এটার সাথে যোগ করতে হবে, যেমন উই অ্যাড -2 টাইমস দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড রো। এইটুক করলে আমরা এখানে 0 পাবো। এই যে পুরো রোটা তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো এখন কিন্তু আর এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল আই পজিশনে, এখন এই একটা অপারেশন করছি, তারপরে কি এখানে -2 চলে আসছে, এখানে ছিল 0। তো আমার মানে লিডিং এখন কিন্তু আর আমাদের এই যে নতুন এই পাশে যে ম্যাট্রিক্সটা ছিল আই, ওইটা কিন্তু এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স নাই। একটা অপারেশন করার কারণে কি এই যে 0 বানাইছো, সেখানে এখানে -2 চলে আসছে। তো আমাদের তখন কিন্তু আই এর আই থাকতেছে না। এরপরে আবার যখন এই যে 1 আছে, এটাকে যখন 0 বাড়বে, তো আমার কি ফার্স্ট রোকে -1 দ্বারা গুণ করে যোগ করতে হবে, এই যে -1 টাইম দ্য ফার্স্ট রো টু দ্য থার্ড, যোগ করলে এখানেও 0 হয়ে যাবে। এবার এখানেও -1 চলে আসছে। তো দেখো আমাদের ফার্স্ট লিডিং 1 তার নিচে যখন 0 বানাইলাম, তখন কিন্তু এই যে আই যে পজিশনে যে ম্যাট্রিক্সটা ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা কিন্তু আর এখন আইডেন্টিটি নাই। তো আমরা কিন্তু ওইটা থেকেই এ ইনভার্স পেয়ে যাব। তো লিডিং 1 ফার্স্ট রো এর লিডিং 1 পাইছি, তার নিচে 0 বানাইছি। এবার সেকেন্ড রো সেকেন্ড এই যে এলিমেন্টটা 1 আছে, অলরেডি লিডিং 1 হয়ে গেছে, তো এর নিচে -2 আছে, এটাকে 0 বানাইতে হবে। তো ওটার জন্য কি করতে হবে, তাহলে সেকেন্ড রোকে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে, পরবর্তী লাইনে ওটাই করা হয়েছে, উই অ্যাডেড 2 টাইমস দ্য সেকেন্ড রো টু দ্য থার্ড। তো যখন এটা করা হবে তখন এই লিডিং ওয়ানের নিচে 0 চলে আসবে, এবং এখানে দেখো বিস্তার পরিবর্তন হয়ে গেছে, এখন আই কিন্তু শুধু পরিবর্তনই হইতেছে। আর এখানে এই প্রথম রোটা, প্রথম যা এ ছিল, এ কিন্তু আস্তে আস্তে আই এর দিকে ধাপিত হচ্ছে। তো সেকেন্ড লিডিং অন পেলাম, তার নিচে 0 বানাইলাম। এবার থার্ড লিডিং অন বেরোতে হবে, যে থার্ড হতে এখানে -1 আছে, এটাকে যদি 1 বানাইতে হয় তাহলে কি করতে হবে, এই পুরো রোটাকে -1 দ্বারা হয় ভাগ করতে হবে, অথবা -1 দ্বারা গুণ করতে হবে, যেটাই করো, -1 ইন্টু -1 করলে +1 হয়ে যাবে, অথবা ভাগ করলেও +1 হয়ে যাবে। তো করো, তাহলে এখানে চেঞ্জ চলে আসবে, এখানে -5 ছিল, এটা +5 হয়ে যাবে, এখানে 2 ছিল, এটা -2 হয়ে যাবে, এখানে 1 ছিল, এটা -1 চলে আসবে। তো দেখো ফার্স্ট লিডিং অন তার নিচে 0, সেকেন্ড লিডিং অন নিচে 0, থার্ড লিডিং অনের তো
নিচে আর কিছু নাই। তো লিডিং ওয়ানের নিচে 0 বানাইলাম, এটাকে রো মানে রো ইসিলন ফর্ম করা হয়েছে, যেহেতু বলেছি যে রিডিউস রো ইসিলন ফর্ম করতে হবে, তার মানে এই যে থার্ড লিডিং ওয়ানের উপরে এলিমেন্ট গুলোকে ফার্স্টে 0 বানাইতে হবে। করো, তাহলে সেটা কি করতে হবে আমরা জানি সে পদ্ধতি। প্রথমে -3 আছে যেহেতু, তাহলে এটাকে কি করতে হবে, এটা 3 দ্বারা গুণ করে যোগ করতে হবে, আর এটা যেহেতু 3 আছে তাহলে এটাকে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে। যাই করলাম, করলে কি এই যে 0 0 চলে আসছে, এখানে পুরো চেঞ্জ চলে আসছে। লিডিং ওয়ান তার উপরেও কিন্তু 0 বানাইছি, এরপরে এখানে এই লিডিং ওয়ান আসছে, তার উপরে 2 আছে, তার মানে এই রোটাকে -2 দ্বারা গুণ করতে হবে, তারপর এটার সাথে যোগ করতে হবে। ওই যে added -2 টাইমস the second row to the first করলে এখানেও কি 0 চলে আসবে। তো দেখো লিডিং ওয়ান তার নিচে 0, লিডিং ওয়ান নিচে 0 উপরে 0, লিডিং ওয়ান উপরে 0 হয়ে গেছে। এটা যে আই ম্যাট্রিক্স পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এই যে এটা এখন কি হয়ে গেছে, এটা আই হয়ে গেছে, আর পুরো এখানে নতুন একটা ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে একটা 3/3 ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে আমাদের A ইনভার্স। দাস A ইনভার্স ইজ ইকুয়াল টু -46/9। এটা তো এটা বুঝতে পেরেছো কিনা, সমস্যা আছে কিনা কারণ? তো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে রিডিউসড রো বা রো ইসিলন ফর্ম, সেটাই কিন্তু আমরা এখন লাস্ট ক্লাসেও করলাম। তো মেইনলি আমাদের পুরো কোর্সটা জুড়েই কিন্তু একটা জিনিসের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, সেটা কিন্তু আমাদের রো ইসিলন ফর্ম এবং রিডিউসড রো ইসিলন ফর্ম। এইটাকে অ্যাপ্লাই করেই আমরা যত কিছু প্রবলেম আছে সবকিছু খুবই সহজভাবে বা খুবই সিস্টেমেটিক ওয়েতে সলভ করা যায়, সেটাই আমরা দেখার চেষ্টা করেছি। তো A ইনভার্স নির্ণয় করা যায়। তো এখন শোয়িং দ্যাট A ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল, একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করা যাবে না কখন, আমরা প্রত্যেকটার জন্য একটা দেখেছি। যেমন যখন আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে দেখাইছি ইনভার্স ম্যাট্রিক্স, তখন আমরা বলেছিলাম যে এই ডিটারমিনেন্টের মান যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে আর সেই ম্যাট্রিক্সটাকে কি করা যায় না, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। তো সিমিলারলি এখানেও একটা হয়তো বা কেস থাকবে, যে কারণে আমরা বলতে পারবো যে এটা তো আমরা ডিটারমিনেন্ট ব্যবহার করি নাই, সো নিশ্চয়ই নতুন একটা কিছু আমাদের এখানে থাকবে যে কন্ডিশনের কারণে এটা ডিটারমিনেন্ট এটা হয়তো বা ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। তো সেই কন্ডিশনটা একটু আলোচনা করি। এখানে একটা এই ম্যাট্রিক্স আছে, তো এই ম্যাট্রিক্সটাতে আমরা অ্যাপ্লাইং দ্য প্রিভিয়াস প্রসিডিউর, মানে আগের মতো করতে থাকবো, যে এই যে এ নিব সাথে আই নিব, এরপরে আমরা কাজ করতে থাকবো। কাজ করতে থাকতে থাকতে দেখো কোনো কারণে যদি এরকম চলে আসে, খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটা যেটা ছিল কোনো কারণে যদি এরকম পুরো রোটাই কি হয়ে যায়, পুরো রো বলতে শুধুমাত্র এরটাই দেখবো, আই এর ক্ষেত্রে কি আসে সেটা দেখবো না। এরকম যদি কোনো একটা রো চলে আসে যে 3টা এলিমেন্টই তার 0 চলে আসছে, হতে পারে না? এরকম তো হয়েছে আমাদের, যখন আমরা রিডিউসড রো ইসিলন ফর্ম করেছি তখন দেখা গেছে না যে পুরো একটা রো কি আসছে 0 চলে আসছে। তখন আমরা কি করতাম, যদি মাঝখানে চলে আসতো তাকে কি লাস্টে পাঠাই দিতাম, মনে করতাম তাকে বাদ দিয়ে দিতাম। কিন্তু এখানে তো আর সে উপায় নাই, কারণ এই রোটা তো আমি যদি এরকম পৌঁছে যায় বা এই রোটা যদি এরকম সবগুলো এলিমেন্টই 0 চলে আসে কোনো কারণে, হয়তো এটা আসতে পারতো, বাট এখানে এটা আসছে। তো এটা যদি আসছে তাহলে আমরা বলবো এটাকে আর ইনভার্স করা সম্ভব না, কারণ একটা রো মানে এ ম্যাট্রিক্সের একটা রো যদি এই যে বলা হয়েছে সিন্স উই অবটেন্ড এ রো অফ জিরোস অন দ্য লেফট সাইড, দ্যাট মিন্স এ ম্যাট্রিক্সে এ ইজ নট ইনভার্টেবল, তাহলে আমরা বলবো এ ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। তো কন্ডিশনটা বোঝা গেছে কিনা, যে কন্ডিশনটা হলো এ ম্যাট্রিক্সটা কখনো কারণে যখন আমরা রিডিউসড রো ইসিলন ফর্ম করতে থাকবো, কোনো এক কারণে যদি সেটা পুরো রোটা মানে এই ম্যাট্রিক্সের পুরো রোটা যদি কোনো একটা রো 0 চলে আসে, তাহলে আর আমরা বলবো যে এই ম্যাট্রিক্স ইনভার্স করা যায় না। ওকে, বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের এখানেও এক্সারসাইজ হয়তোবা আছে, এখানে আমি একটা দিলাম। তাহলে আমাদের 3টা টপিকস থেকে 3টা ম্যাথ দিলাম হয়তোবা, সেখানে আমাদের এই 3টা টপিক যেহেতু পড়ালাম 3টা থেকে হয়তোবা ম্যাথ আমি একটা করে দিব, এটাই থাকবে আমাদের অ্যাসাইনমেন্টে বা আমাদের যেটা আছে ক্লাস টেস্টে নিব, এখান থেকেই আমি দিব তোমরা। এবং এখানে 25-26 এই দুইটা থেকে একটা হয়তোবা দিব, কারণ যেহেতু 23-24 তো আমাদের 2x2 ম্যাট্রিক্স আছে, ওটা আমার গুরুত্ব না, আমরা যেহেতু 3x3 দেখাইছি হয়তোবা 25 অথবা 26 এখানে একটা দিব, আর বাকি এর আগে যেগুলো বলছি ওখান থেকে হয়তো একটা দিব। এরকম করে আমরা মানে 3টা ম্যাথ দিব, 3টা ম্যাথের জন্য 1.5 ঘন্টা সময় থাকবে। তোমাদের ওই টাইমের মধ্যে করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, এবং টাইমটা কিন্তু রাত 9টা থেকে 10:30। কারো যদি কোনো
অব্লিগেশন থাকে বা কিছু বলার থাকে বলতে হবে এখনই, কারণ আমি কিন্তু কোশ্চেন করে ওই সময়টাই দেবো, রাত 9টায় দিব। কেউ যদি মনে করো যে বলবা যে তখন যে স্যার আমি তো জানি না, আমি তো বুঝি নাই, বা আমার এটা সময় তখন আমাদের এই সমস্যা ছিল, কারেন্ট ছিল না, এটা তোমাদের ব্যাপার। আমি যেহেতু এত আগে তোমাদের বলে দিয়েছি, এটুকু তোমাদের মেনটেন করা তোমাদের ব্যাপার। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে ব্যাপারটা, আমি ক্যাম স্ক্যানারের মাধ্যমে তোমরা ছবি তুলে জাস্ট এটাকে ইম্পোর্ট করে 10 মিনিট যেহেতু সময় তোমাদের ওইটার জন্য দেওয়া হবে, সো অবশ্যই কিন্তু তোমাদের সেইভাবে বানায় দিতে হবে। কেউ যদি মনে করো যে শুধু ছবি তুলে আপলোড করে দিব, সেটা মানে হয়তোবা তার 1-2 মার্ক সেই জন্য কাটা যাবে। আর যদি কেউ মনে করে যে না আমি ক্যাম স্ক্যানার বা যে কোনো অ্যাপের মাধ্যমে, তোমরা তো সাধারণত ক্যাম স্ক্যানার মাধ্যমে দেও, ওই ক্যাম স্ক্যানার মাধ্যমে দিয়ে দেবে নাম এবং আইডি সহ লেখা, ঠিক আছে? আর কারো যদি কেউ এরকম হয় যে কপি পেস্ট করছো একজনের আরেকজনের এবং হুবহু মিলে গেছে, হয় না এরকম অনেক জায়গায় একজন একটা নাম চেঞ্জ করে দিয়ে দিয়েছে আরেকজনের, তাহলে আমি তাকে কিন্তু এখানে ডাবল 0 দেবো, এখানে তাকে 1 মার্কও দেওয়া হবে না, কারণ এটা পরীক্ষা, পরীক্ষা তো আর দেখাদেখি করা যায় না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সবাই তাহলে আইডি দাও এখানে, আর আমি তোমাদের রেকর্ডিং তো দিয়ে দিব, প্লাস তোমাদের মানে আর রাত 9টায় তোমাদের শুরু হবে। সবাই তাহলে সেভাবে প্রিপারেশন নাও, যেহেতু তোমাদের এখন ক্লাস আছে, আমি সেই জন্য ক্লাসের পরপরই নিতে প্রথমে বলেছিলাম, বাট যেহেতু তোমাদের 12টায় ক্লাস আছে, আমি সেজন্য তোমাদের রাত 9টা থেকে 10:30 নিচ্ছি। ওকে, সবাই আইডি দিয়ে দাও। তো তোমাদের কিন্তু মিড টার্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকের লেসনের পর, আর মিড টার্মে তোমাদের মানে ইসের বার লাস্ট ডেট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের 20 তারিখ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এই 20 তারিখের মধ্যেই অ্যাসাইনমেন্ট 1, 2, 3 যদি কারো বাকি থেকে থাকে, 1, 2, 3, যেহেতু অ্যাসাইনমেন্ট 1 এর ডেট শেষ, অ্যাসাইনমেন্ট 2 এর ডেট শেষ, অনেকেই জমা দেওয়া নাই, ওয়ানলি 9 জন, 3 জন দাও নাই কিন্তু এখনো, এখানেও 3 জন দাও নাই। যারা দেওয়া নাই তাদের ডিউ ডেট যদি একটু লেট হয়, সেভাবে মার্ক 2-1 কম যাবে। ওকে, অ্যাসাইনমেন্ট 3 জন্য তো এখনো টাইম আছে, তো অ্যাসাইনমেন্ট 3 তোমরা কমপ্লিট করতে থাকো। আর পরীক্ষাটাও নিশ্চয়ই এখানে ক্লাস টেস্ট হিসাবে রাত 9টা একটা নতুন এখানে অ্যাসাইনমেন্ট এসে যাবে, সেটাও কমপ্লিট হয়ে যাবে আজকে রাত্র 10:30টার মধ্যে। তো তোমাদের কিন্তু 40 মার্কসের ব্যাপারটা 20 তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমার কিন্তু কোনো মিড টার্ম নেওয়ার ব্যাপার কিন্তু নাই, ঠিক আছে? আমার সাবজেক্টে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আজকে রাতের মধ্যে, আজকে রাতের মধ্যে মানে সাবমিশন ক্লিয়ার হবে, 20 তারিখের মধ্যে পুরোটা হোল ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে, যদি আইডি দেওয়া হয়ে যায় তাহলে আজকে ক্লাস পর্যন্ত লিভ নিতে পারো, তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি একটু পরে। আর তোমরা চাইলে আমার ওইখানে যে ইউটিউব পেজটা আছে বা ইউটিউব যেটা আছে, ওখানে আমি তো আরো অনেক ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো, এই একই লেসনের উপরে আমার হাতে কলমেও করা ভিডিও আছে, সেগুলো তোমরা একটু চেক করে নিও, চ্যানেলের নিচে আছে, জাস্ট একটু চ্যানেলে যেয়ে দেখে নিও। ওকে, প্রিপারেশন নাও রাত্র 9টার জন্য। ভালো থাকো সবাই। স্যার। হ্যাঁ বলো। স্যার আজকে যেটুকু পড়াইছেন স্যার এই ভিত্তিতে দিবেন স্যার আজকে? আজকে যে 7 থেকে 9 লেসন পড়েছি, 3টা টপিক, সেই 3টা টপিকস এর উপরই থাকবে, বলে তো দিলাম যে এক্সারসাইজ থেকেই থাকবে ওই 3টা। 7 থেকে 9 স্যার? হ্যাঁ 7 থেকে 9। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আমি তো আপনার এই ব্যাচের সাথে কন্টিনিউ করছি, তো সিআর হয়তো আপনাকে ইমেলটা প্রোভাইড করতে পারেনি স্যার। মানে তুমি কি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো না নাকি? বোঝা যায় না তোমার কথাটা, মাইক্রোফোনটা একটু ক্লিয়ার করো। আমাকে ক্লাসরুমে এখনো অ্যাড করা হয়নি, বুঝছেন? এই কারণে আমি অ্যাসাইনমেন্ট তো জমা দিতে পারিনি। আমি সিআরকে আর কি আমার ইমেল আইডি সব কিছু দিয়ে রাখছিলাম, তো উনি হয়তো বা ব্যস্ত ছিলেন, এই কারণে হয়তো আপনাকে প্রোভাইড করতে পারেননি ইমেল দিয়ে, কারণে আমাকে ক্লাসরুমে একটা ইনভিটেশনও পাঠানো হয়নি। আমি সব ক্লাসে অ্যাড হয়েছিলাম। আচ্ছা, তাহলে তুমি তাহলে 20 তারিখের ভিতরে অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দাও।
যেহেতু এখনো তো 4 দিন আছে, তুমি 1 2 3 জমা দাও। স্যার তাহলে পারবো, সমস্যা নেই। তাহলে আমি কি আপনাকে ইমেলটা দিয়ে দিব এখানে? ইমেল এখানে কি তোমার ইমেল নাই? তুমি তো ইমেলে অ্যাড আছো সম্ভবত, তোমার এতে এখন তো অ্যাড আছো। ইমেল কেন দিতে হবে? অ্যাসাইনমেন্ট তো জমা দিতে হবে, যেখানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে তোমাদের। এখানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে আসলে সবাইকে হয়েছে এখানে। কি, আমার তো এখানে ক্লাসরুমে অ্যাড নাই আর কি, এর জন্য আর কি আমি অ্যাসাইনমেন্ট কিভাবে অ্যাসাইন করব এই কারণে আর কি বলছিলাম যে স্যার আমার এই ইমেলটা, এই যে গাজী 713 এখানে আর কি ক্লাসরুমের ইনভিটেশনটা পাই না আর কি আপনার ক্লাসে। এখন কি তুমি ক্লাসরুমে অ্যাড নাই? তাহলে অ্যাড হও, সমস্যা কি? এখানে অ্যাড হইতে হবে তো, না হলে আমি তোমাকে মার্কটা তোমাকে কিভাবে দিব? এখানে যেমন 12 জন অ্যাড আছে, তার মার্ক আমি দিয়ে দেবো এখানে, তাদের আর দেখবে তো। তুমি অ্যাড হও, অ্যাড হইতে হবে তো আমার অবশ্যই। ইনভিটেশনটা লাগতো ক্লাসরুমের, অথবা স্যার ক্লাস কোডটি যদি দিতেন আপনি। আচ্ছা আমি ক্লাস কোড দিয়ে দিচ্ছি তোমাকে একটু ক্লাস কোড। আমি ক্লাস কোডটা, তুমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো না? কোন মেসেঞ্জার গ্রুপ স্যার? এই ক্লাসের উপরে যে মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সেটা ওই গ্রুপে অ্যাড আমাকে আছে অ্যাড কি? করে দিত। স্যার আমি কাজ করি, আমি মেসেজে ওখানে ইমেলটা দিয়ে দিই, আপনি আমাকে ইনভিটেশন পাঠিয়ে দিলে আমি এখনই জয়েন করে নিচ্ছি। আচ্ছা তুমি এখানে লেখো, আমি এখনই দিচ্ছি তোমাকে জয়েন করে। স্যার দিয়েছি। আচ্ছা আমি অ্যাড করছি তোমাকে, একটু ওয়েট করো। তুমি লিভ নিও না, একটু এখানে থাকো, যেহেতু আমি তোমাকে এখন পাঠাচ্ছি। ওকে, পাঠানো হয়েছে, অ্যাড হয় দেখছি নাও। স্যার আমি। জি স্যার পেয়েছি। হ্যাঁ, অ্যাড হয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে অ্যাসাইন করতে হয় সেভাবে অ্যাসাইন করে দাও 20 তারিখের ভিতরে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আল্লাহ আচ্ছা, হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।